ইরানে যে কোনো সময় শুরু হবে আরও ভয়াবহ হামলা, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে পারমাণবিক হামলার শঙ্কা। মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তি আলোচনার মধ্যেই হঠাৎই ছন্দপতন, জাতির উদ্দেশ্যে ট্রাম্প খামেনির পাল্টাপাল্টি ভাষণ। যুদ্ধের ময়দান থেকে পিছুপা না হওয়ার ঘোষণা তেহরানের। হরমুজ প্রণালী বন্ধের জেরে বেকায়দায় যুক্তরাষ্ট্র। জ্বালানি সংকট ইস্যুতে সৌদি যুবরাজকে ট্রাম্পের ফোন। আলোচনার বিষয়বস্তু নিয়ে এখনও মুখ খোলেনি ওয়াশিংটন। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় হামলা চালানো ইরান। ক্লাস্টার ওয়ারহেড সহ 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা। আঘাত হানা হয় বহু এলাকায় আতঙ্কে স্থানীয়রা। ইরানের পক্ষে যুদ্ধ চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। রাতভর ইসরায়েলের রকেট ও ড্রোন হামলা। আকাশ প্রতিরক্ষা ভেদ করে দফায় দফায় আঘাত। ইরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া চূড়ান্ত সতর্কবার্তাকে উপহাস করেছে তেহরান। তার ভাষণের পরপরই ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের উপর অত্যন্ত কঠোর আঘাত হানা হবে এবং ইসলামী প্রজাতন্ত্রকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। ট্রাম্পের হুমকির জবাবে ইরানের সামরিক বাহিনী পাল্টা হুঁশিয়ারি দেয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড খাতাম আল আম্বিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেন, সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা রেখে বলছি, এই যুদ্ধ তোমাদের অপমান, লাঞ্ছনা, স্থায়ী ও নিশ্চিত অনুশোচনা এবং আত্মসমর্পণ পর্যন্ত চলবে। আমাদের আরও চূর্ণকারী, ব্যাপকতর এবং আরও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য অপেক্ষা করো। এদিকে ভাষণে ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটনের লক্ষ্য কখনোই শাসন ব্যবস্থার পরিবর্তন ছিল না, কিন্তু ইরানের সকল মূল নেতার মৃত্যুর কারণে তা ঘটেছে। তিনি সতর্ক করে বলেন, যদি কোনো চুক্তি না হয় তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কঠোর আঘাত হানবে। এদিকে খুব শিগগিরই এ সংঘাত অবসানের আশা এখনও অনিশ্চিত, কারণ বুধবার রয়টার্সকে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তেহরান তার হামলা বন্ধ করতে একটি নিশ্চিত যুদ্ধবিরতি চাইছে। তবে নিউ ইয়র্ক টাইমস পৃথকভাবে জানিয়েছে যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করে যুদ্ধ শেষ করার জন্য ইরান বর্তমানে অর্থপূর্ণ আলোচনায় বসতে অনিচ্ছুক। অন্যদিকে ট্রাম্পের ভাষণের পর বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সংঘাতের দ্রুত অবসানের কোনো স্পষ্ট পথ না পেয়ে বিনিয়োগকারীরা হতাশ হওয়ায় শেয়ারের দরপতন এবং তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ইরানকে দেয়া ট্রাম্পের চূড়ান্ত সতর্কবার্তার পর তেলের দাম আবারও বেড়ে যায়। ব্রেন্ট ক্রুডের দাম বর্তমানে সর্বোচ্চ 6.9% বেড়ে ব্যারেল প্রতি $108 ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতিতে বিশ্বের বেশ কয়েকটি দেশই তেল শূন্য হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। দীর্ঘ নীরবতার পর অবশেষে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। দেশজুড়ে চলমান উত্তেজনা ও সাম্প্রতিক ইসরায়েল মার্কিন আগ্রাসনের প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে দেয়া এক বার্তায় তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র দিবস ও জাতীয় প্রকৃতি দিবস উপলক্ষে দেয়া ওই বার্তায় মোস্তফা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে শুধু মানুষের জীবনই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ভূমি ও পরিবেশ। এই পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং ভবিষ্যৎ নির্মাণে জাতির সব স্তরের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তার বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক ভয়াবহ হামলার চিত্র। বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলার কথা উল্লেখ করে খামেনি বলেন, সেখানে 186 শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনাকে তিনি নৃশংস ও অমানবিক হিসেবে উল্লেখ করে আগ্রাসনকারীদের তীব্র নিন্দা জানান। খামেনি জানান, শহীদদের স্মরণে গাছ রোপণের উদ্যোগ নেওয়া হবে, যা ভবিষ্যৎ পুনর্গঠনের প্রতীক হিসেবে কাজ করবে। তার ভাষায়, এই গাছগুলো একদিন শক্তিশালী হয়ে দেশের পুনর্জাগরণ ও সমৃদ্ধির বার্তা বহন করবে। 1979 সালের গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত ইসলামিক প্রজাতন্ত্রের স্মরণে প্রতিবছর 1 এপ্রিল এই দিবস পালন করা হয়। একই সঙ্গে এটি জাতীয় প্রকৃতি দিবস হিসেবেও উদযাপিত হয়, যেখানে অতীতের ক্ষত স্মরণ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকারী হয়ে ওঠে মূল বার্তা।
ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এতে 1340 জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর পাল্টা জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্যবস্তু ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ নিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোন আলাপ করেছেন। এই সময় তারা ইরান যুদ্ধ ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন। বুধবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার অনুষ্ঠিত এই ফোন আলাপে ট্রাম্পের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার বিষয়ে সৌদি যুবরাজকে অবহিত করেন। তবে এ বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব পাঠিয়েছে। এতে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং হরমুজ প্রণালী সামুদ্রিক নিরাপত্তা নিয়ে কিছু শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। তেহরানের দাবি, যোগাযোগ কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদানের মধ্যেই সীমাবদ্ধ এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো অতিরিক্ত ও অবাস্তব। ইরান ইসরায়েল যুদ্ধ কোন দিকে যাচ্ছে তা বোঝা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সংঘাতরত দেশগুলো ছাড়িয়ে যুদ্ধের দামামা ছড়িয়ে পড়ছে অন্যত্র। কেউ কাউকে একটুখানি ছাড় দিতেও রাজি নয়। যুদ্ধ বন্ধের আলোচনার কথা থাকলেও তা মোড় ঘুরে অন্য সড়কে ঢুকে পড়ছে। এরই প্রেক্ষিতে এবার ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তুরস্ক ভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার ইরান প্রায় 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার লক্ষ্য ছিল ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল। ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর তেল আবিব, শেফেলা ও আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। পরে মধ্য ইসরায়েল, উত্তর এবং জেরুজালেম এলাকার দিকে আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর পাওয়া যায়। এ সময় বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করা হয়নি। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশ কয়েকটি এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত আনার খবরে উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে। হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি ক্লাস্টার ওয়ারহেডও ছিল, যা অঞ্চল জুড়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী তেহরানে অবস্থিত কয়েক ডজন ইরানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা শুরু করেছে। ইসরায়েলি বাহিনীর উপর রকেট ও ড্রোন হামলার খবর জানিয়েছে লেবাননের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী। বৃহস্পতিবার লেবাননের মালিকিয়া ও ইয়েনুর এলাকায় শিয়া মুসলমানপন্থী যোদ্ধারা রকেট হামলা চালিয়েছে বলে জানান তিনি। আল জাজিরার খবরে বলা হয়, কাছাকাছি সময়ে লেবাননের মেনাহেম এলাকায় ইসরায়েলি বাহিনীর উপর ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছেন তারা। তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনী এখনও কিছু জানায়নি। এদিকে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতেমি স্পষ্ট জানিয়েছেন, শত্রুপক্ষ যদি ইরানের মাটিতে কোনো ধরনের স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখায়, তবে একজন আক্রমণকারীকেও জীবিত ফিরতে দেওয়া হবে না। বৃহস্পতিবার দেশের সকল কমান্ড এবং কন্ট্রোল সেন্টারের সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক অনলাইন ভাষণে তিনি এই নো কোয়ার্টার অর্থাৎ কাউকে রেহাই না দেওয়া নীতি ঘোষণা করেন। মেজর জেনারেল হাতেমি স্থল, নৌ এবং বিমান বাহিনীর কমান্ডারদের নির্দেশ দিয়েছেন যেন তারা শত্রুর প্রতিটি পদক্ষেপ প্রতিটি মুহূর্তে বিশ্লেষণ করেন। তিনি বলেন, ইরানি সেনাবাহিনী রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক উভয় ক্ষেত্রেই পূর্ণ প্রস্তুত। আমাদের লক্ষ্য দেশ থেকে যুদ্ধের কালো মেঘ সরিয়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। পারস্য উপসাগরের বুকে অবস্থিত 22 বর্গ কিলোমিটার আয়তনের একটি ক্ষুদ্র প্রবাল দ্বীপ খার্গ। আপাত দৃষ্টিতে এটি কেবল একটি নির্জন দ্বীপ মনে হলেও বর্তমানে এটি ইরানের আধুনিক জ্বালানি সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইরানের টিকে থাকার প্রধান শক্তি ও অর্থনীতির মেরুদণ্ড এই খার্গ দ্বীপ। প্রাগৈতিহাসিক এবং আধুনিক জ্বালানি রাজনীতির এই দ্বীপটি এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু।
ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 90% পরিচালিত হয় এই দ্বীপের মাধ্যমে। বছরে প্রায় 95 কোটি ব্যারেল তেল এখান থেকে বিশ্ববাজারে যায়। দ্বীপটির চারপাশের সমুদ্র গভীরতা বেশি হওয়ায় বিশাল আকার তেলের জাহাজগুলো অনায়াসেই এখানে নোঙর করতে পারে। বর্তমানে এই টার্মিনালের দৈনিক 70 লাখ ব্যারেল তেল রপ্তানির সক্ষমতা রয়েছে, যা ইরানকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও অর্থনৈতিকভাবে সচল রেখেছে। ভৌগোলিক অবস্থানের কারণে খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া ওয়াশিংটনের অন্যতম প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এই দ্বীপের জ্বালানি অবকাঠামো ও রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে এই দ্বীপের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি। সম্প্রতি দ্বীপটির সামরিক স্থাপনায় সীমিত আকারে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র তাদের রণকৌশলগত অবস্থানের জানান দিয়েছে। তেল আবিষ্কারের বহু আগে থেকে এই দ্বীপটি ছিল দিগ্বিজয়ীদের লক্ষ্য। এখানে আলেকজান্ডার দ্য গ্রেটের সময়ের ঐতিহাসিক যোগসূত্র ছাড়াও ডাচ দুর্গ ও পর্তুগিজদের পদচিহ্ন রয়েছে। 1766 সালে স্থানীয় বীর মীর মুহান্না ওলন্দাজদের বিতাড়িত করে এর নিয়ন্ত্রণ নেন। দ্বীপটিতে থাকা একেমেনের শিলালিপিতে আজও পারস্য উপসাগর নামটি খোদাই করা আছে, যা ইরানের সার্বভৌমত্বের এক প্রাচীন দলিল। ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC-র কঠোর পাহারায় থাকা এই দ্বীপের সাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় দ্বীপটি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলেও পরবর্তীতে তা পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে চীন সহ এশিয়ার দেশগুলোতে তেল সরবরাহের প্রধান পথ হিসেবে খার্ক দ্বীপ আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তার অন্যতম চাবিকাঠি। সম্প্রতি ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে এই দ্বীপটি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। তামান্না তাবাসসুম ত্রেয়া, যুগান্তর নিউজ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন তার পুত্র মোস্তফা খামেনি। দায়িত্ব নেয়ার প্রায় 1 মাস কেটে গেলেও এখনও তাকে জনসম্মুখে দেখা যায়নি। মাঝে মধ্যে তার কিছু লিখিত বিবৃতি রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়। এমন অবস্থায় দীর্ঘ অনুপস্থিতি তার শারীরিক অবস্থা এবং অবস্থান নিয়ে চারিদিকে নানা জল্পনা উস্কে দিয়েছে। অবশেষে এসে জল্পনা জল ঢেলে মুখ খুলল রাশিয়া। ইরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদোভ সংবাদ মাধ্যম RTI-কে জানান, মোস্তফা খামেনি ইরানে রয়েছেন, তবে কিছু সঙ্গত কারণে তিনি এখনই প্রকাশ্যে আসছেন না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি বিমান হামলায় আলী খামেনি নিহত হন। ওই হামলায় মোস্তফা খামেনিও নিজেও গুরুতর আহত হয়েছেন, এমনকি তার চেহারা বিকৃত হয়ে গিয়েছে। এছাড়াও গুঞ্জন রয়েছে, পুতিনের আমন্ত্রণে চিকিৎসার জন্য মোস্তফা খামেনিকে মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়ার বিবৃতি যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধ পরিস্থিতিতে তেহরানের পাশে দাঁড়িয়ে মস্কো ইঙ্গিত দিচ্ছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আগের মতোই মজবুত রয়েছে। প্রধান নেতা চোখের আড়ালে থাকলেও দেশের কট্টরপন্থীদের উদ্দীপনায় একটু ভাটা পড়েনি। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে তার প্রতি অনুগত্য প্রকাশ করছেন। আমেরিকা ও ইসরায়েলের নিশানায় ইরানের পাল্টা হামলা আবহে এই সমর্থনই এখন শাসক শিবিরের একমাত্র শক্তি। বিগত 40 বছর বাবার ছত্রছায়া থেকে পর্দার আড়াল থেকে ক্ষমতায় সামলেছেন 56 বছর বয়সী মোস্তফা খামেনি। এখন সিংহাসনে বসেও তার এই আড়ালে থাকা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিশেষজ্ঞদের একাংশের মত, ইরানি প্রশাসনে এখন ব্যক্তির চেয়ে বেশি শক্তিশালী উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান এবং নিরাপত্তা বাহিনী। তবে কারো কারো মত, নিরাপদে থেকে যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন মোস্তফা খামেনি। IRGC থেকে শুরু করে যুদ্ধে নেতৃত্ব দেওয়া সব পক্ষকেই প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন তিনি। এদিকে পাকিস্তানের উদ্যোগে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক, মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পাক পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বেইজিং সফর করেন। এরপরে চীন জানায় তারা ইরানের বিষয়ে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করবে। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনার কথা অস্বীকার করেছে তেহরান। IRGC জানিয়েছে, আলোচনা নয় বরং যুদ্ধের ময়দানেই খামেনি হত্যার প্রতিশোধ ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুদ্ধ বন্ধে ইরানের পক্ষ থেকে তার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে কিভাবে সেই প্রস্তাব তিনি পেয়েছেন সেসব নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।
মধ্যপ্রাচ্যর কৌশলগত অবস্থান শক্তিশালী করার লক্ষ্য নিয়ে রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা বাজেট অনুমোদন দিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। প্রায় $271 বিলিয়ন এই বাজেটে প্রতিরক্ষা খাতে রেকর্ড করা 143 বিলিয়ন শেকেল বরাদ্দ দেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, যেটিকে মধ্যপ্রাচ্য ভেঙে নতুন করে পুনর্গঠনের সহায়ক হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এছাড়া মধ্যপ্রাচ্য বিষয়ক এক বিশেষজ্ঞ ইসরায়েলের এই বাজেট অনুমোদনকে কয়েকটি দেশ লক্ষ্য করে সর্বাত্মক সামরিক আগ্রাসন দীর্ঘায়িত করার প্রস্তুতি হিসেবেও দেখছেন এবং একাধিক যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনাও করছেন বলে মন্তব্য করেন তিনি। বিশ্লেষকদের মতে প্রতিরক্ষা খাতে আগের বছরের তুলনায় এবার প্রায় $10 বিলিয়ন বেশি দেয়া হচ্ছে। ইসরায়েলের অতিরিক্ত এই বরাদ্দ ইঙ্গিত দিচ্ছে যে ইরান, লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিনি ভূখণ্ডে একটি দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক সামরিক আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা এটাকে গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন বাস্তবায়নের পথ হিসেবে দেখছেন। অপরদিকে অধিবেশনে অর্থমন্ত্রী স্মোট্রিচ এই অর্থকে যুদ্ধকালীন বাজেটের মূল অংশ হিসেবে অভিহিত করে বলেন, এটি ইসরায়েলকে ভৌগোলিক ও কূটনৈতিক অবস্থানে উন্নতি করতে এবং মধ্যপ্রাচ্যকে ভেঙে নতুন করে পুনর্গঠন করতে সহায়তা করবে। তিনি বলেন, এই বাজেট রাষ্ট্রকে বিজয়ী করবে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা এবং ইয়েশ আতিদ পার্টির প্রধান ইয়ার লাপিদ এই বাজেটকে কেন্দ্র করে বলেন, এটি রাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় চুরি। ইসরায়েলি জনগণ বোকা নয়, তারা বোঝে যে এই বাজেট দুর্নীতিবাজ ও নাগরিকদের খরচে উৎসব করা ব্যক্তিদের জন্য বড় সুযোগ। এদিকে এই অর্থ বাজেটকে কেন্দ্র করে পার্লামেন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এই অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল প্রতিরক্ষা ব্যয় ক্রমাগত বাড়াচ্ছে। বর্তমানে ইরানের পাশাপাশি হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননের যুদ্ধের বিস্তার ঘটিয়েছে। এছাড়া আকাশপথের বৈরুতে হামলার পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে সীমান্তবর্তী এলাকায়। তাই যুদ্ধের খরচ মেটাতে প্রতিরক্ষা বাজেট যুদ্ধের পূর্বের তুলনায় প্রায় 120% বৃদ্ধি পেয়ে 143 বিলিয়ন শেকেলে পৌঁছেছে, যা সামরিক সরঞ্জাম পুনর্ভর্তি এবং রিজার্ভ সৈন্যদের বেতনের জন্য ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাশরি আল জাজিরাকে জানান, এই বাজেট আসলে বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলের একাধিক যুদ্ধ চালিয়ে যাওয়ার উদ্দেশ্যর প্রতিফলন, অর্থাৎ সিরিয়া, লেবানন থেকে শুরু করে ফিলিস্তিনি ভূখণ্ড এবং ইরান পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রয়োজনীয়তা অনুভব করছে ইসরায়েল, যাতে তারা তাদের গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। এখন এই বাজেট নিয়ে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি আরও ভয়াবহ করতে চাচ্ছেন নাকি যুদ্ধের খরচ মেটানোই প্রধান লক্ষ্য, সেটি দেখার বিষয়। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।